5 তারিখের পরপর সিকবাতুল্লাহ ভাইয়ের একটা ভিডিও শেয়ার করে আমি একটা সমালোচনামূলক একটা পোস্ট করেছিলাম। ঘণ্টাখানেকের মধ্যে এত কমেন্টস এবং এত নেগেটিভ মেসেজ আমার ইনবক্সে এসেছে যে আমি পোস্টটা আর আমার অলে রাখতে পারিনি। এরকমের শত শত পোস্ট আমাদেরকে সরিয়ে ফেলতে হয়েছে কিংবা রিপোর্ট করে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন নিজের ইনবক্সটা খোলা আসলে একটা ট্রমা। সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা নেতাকর্মীরা যারা 5 তারিখের আগেই আমরা মেয়েরা সামনের সারিতে ছিলাম বিধায় অ্যাপ্রিসিয়েট করতো, তাদের বক্তব্য হয়ে গেছে আমরা এখনও রাস্তায় কি করছি। এবং শুধুমাত্র কি করছি বিষয়টা তো খুব শালীন ভাষা। অনলাইন হেট স্পিচ কিংবা কমেন্টগুলো আসলে এতটা শালীন থাকে না এবং চাইলেও এরকম একটা আলোচনা সভার মধ্যে সেই শব্দগুলো কোট টু কোট আসলে উচ্চারণ করা আমার পক্ষে দুষ্কর। কার সমালোচনা করছেন, কাকে নিয়ে বলছেন এবং কি বলছেন। জুলাইয়ের মধ্যে তখনকার সময় দেখতাম যে বিভিন্ন রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ তারা আসলে বিষয়গুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করতো। নারীরা জুলাইয়ের সামনের সারিতে রয়েছে, নারীরা সামনের সারিতে থাকছে, এটা আমাদের জন্য বড় একটা শক্তি, বড় একটা পাওয়ার। কিন্তু ঠিক সেম জিনিসটাই, ঠিক সেম স্লোগানের ভিডিও কিংবা সেমভাবে রাস্তায় থাকার আমাদের যে প্রতিবাদের দৃশ্যগুলো 5 তারিখের পরে চিত্রটা কেমন যেন বদলে গেছে। 5 তারিখের পরে যখন আমরা রাস্তায় নামছি, মাইক হাতে নিয়ে স্লোগান দিচ্ছি, তখন সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা নেতাকর্মীরা যারা 5 তারিখের আগেই আমরা মেয়েরা সামনের সারিতে ছিলাম বিধায় অ্যাপ্রিসিয়েট করতো, তাদের বক্তব্য হয়ে গেছে আমরা এখনও রাস্তায় কি করছি। এবং শুধুমাত্র কি করছি বিষয়টা তো খুব শালীন ভাষা। অনলাইন হেট স্পিচ কিংবা কমেন্টগুলো আসলে এতটা শালীন থাকে না এবং চাইলেও এরকম একটা আলোচনা সভার মধ্যে সেই শব্দগুলো কোট টু কোট আসলে উচ্চারণ করা আমার পক্ষে দুষ্কর। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে নারীদেরকে বারবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরবর্তী মুহূর্তেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, যেটার সবথেকে উজ্জ্বল এবং উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, যেখানে আমরা দেখেছি নারীদের 50%-এর থেকে অনেক অনেক জায়গায় আরও বেশি সংখ্যায় বা বেশি হারে তারা অংশগ্রহণ করেছিল। কিন্তু জুলাইয়ের পরে ক্ষমতার ভাগ পাওয়া বলি বা ক্ষমতার অংশ হওয়া বলি কিংবা সিদ্ধান্ত গ্রহণের জায়গা বলি, সেখানে নারীরা আসলে কোনোভাবেই উপস্থিত ছিল না বললেই চলে। তাদের উপস্থিতি খুবই আশঙ্কাজনক ছিল। এটা নিয়ে দফায় দফায় আমাদের বিভিন্ন আলোচনাও হয়েছে। তো আমরা আসলে পয়েন্টে আসি, যেটা বলছিলাম যে জুলাইয়ের সময় যারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতো, জুলাইয়ের পরবর্তীতে চিত্রটা বদলে গেছে। কেন আমরা এখনও রাস্তায় আছি, কেন আমাদের গলা দেখা যায়, আমাদের চেহারা দেখা যায় রাস্তায়। তো শুরু হয় সেইভাবে হেট কমেন্ট। দেখা গেছে যখন আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সমালোচনা করছি, তাদের কোনো ভুল ত্রুটি নিয়ে কথা বলছি, তখন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলে পড়ে, সেটা হোক কমেন্ট বক্সে কিংবা পার্সোনাল অ্যাটাকের জায়গায়। এবং যেই বিচ্ছিরি ধরনের আসলে ছবি, এডিটেড ছবি কিংবা কমেন্টসগুলো ব্যবহার করে এবং যাদের সাথে তুলনা করে ব্যবহার করে, সেটা আসলে আমি যদি বলি খুবই পরিচিত কিছু মুখ আছে যাদের সাথে তুলনা করে, যেমন বাংলার সানি লিওনি, বাংলার মিয়া খলিফা, বাংলার অমুক, বাংলার তমুক, লাইট, হ্যাংট্যাং, হাবিজাবি, এই ধরনের আসলে যে কমেন্টসগুলো করে, তারা মনে করে যে এই বিষয়গুলো এই মানুষগুলোর সাথে তুলনা করে তারা হয়তো বা আমাদের ভয়েসটাকে রোধ করবে কিংবা দামিয়ে দিবে। তো এখানে আরও একটা অভিজ্ঞতা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, রাজনৈতিক বাস্তবতায়, যখন কোনো নারী সে নারীর সত্তার বাইরে গিয়ে যখন তার ভয়েস বা কণ্ঠটাকে পলিটিক্যালি কিংবা সচেতনতার জায়গায় নিয়ে আসে কিংবা অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে সামনে নিয়ে আসে, তখন বাংলাদেশের সমাজ। আরেকটি অভিজ্ঞতা যদি বলি, এটা আসলে শুধুমাত্র আওয়ামী লীগকে আমরা দোষ দিতে পারবো না যে তারাই আমাদের অনলাইনে নারীদেরকে হ্যারাসমেন্ট করে বা বুলিং করে। এইটা শুধুমাত্র বিএমপিকে দোষ দেওয়া যাবে না, এটা শুধুমাত্র জামাতকে দোষ দেওয়া যাবে না। আমি পূর্বেও বলেছি, যখনই আপনি কথা বলবেন সেটা যার অ্যাগেনস্টে যাবে, সেটা যার সমালোচনা হবে, সেই গোষ্ঠীটাই আপনার উপরে হামলে পড়বে, আপনাকে নেগেটিভ কমেন্ট দেবে এবং মাঝে মাঝে বিষয়গুলো এতটা তীব্র মাত্রায় চলে যায় যে আমার বাস্তবিক জীবনে দেখা কাজ করার শুরুতে যে তারা সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে চলে যায়,
তারা অনলাইনে তাদের অ্যাকাউন্টস থেকে শুরু করে সব কিছু অফ করে দেয় এই হেট কমেন্ট, এই নেগেটিভ বার্তাগুলো না নিতে পেরে। এবং অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে যারা পুরোপুরি ট্রমাটাইজড এবং কাউন্সিলিং পর্যন্ত তাদেরকে নিতে হয়েছে এই হ্যারাসমেন্টের শিকার হয়ে। ছোট্ট একটা এক্সাম্পল যদি বলি, 5 তারিখের পরপর সিকবাতুল্লাহ ভাইয়ের একটা ভিডিও শেয়ার করে আমি একটা সমালোচনামূলক একটা পোস্ট করেছিলাম। ঘণ্টাখানেকের মধ্যে এত কমেন্টস এবং এত নেগেটিভ মেসেজ আমার ইনবক্সে এসেছে যে আমি পোস্টটা আর আমার অলে রাখতে পারিনি। এরকমের শত শত পোস্ট আমাদেরকে সরিয়ে ফেলতে হয়েছে কিংবা রিপোর্ট করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখন নিজের ইনবক্সটা খোলা আসলে একটা ট্রমা। যারা আমরা অনলাইনে কথা বলি তারা মনে হয় না যে নিজের ইনবক্সটা খুব সচরাচর খুলি বা দেখি, চেক করা হয়। তো সেই জায়গায় যদি বলি, বাংলাদেশে অ্যাকশন এইডের একটা গবেষণায় দেখা গেছে প্রায় 63% নারী কোনো না কোনোভাবে অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছে। মানে 100 জনের মধ্যে 63 জন নারী কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। তার মানে এই সমস্যাটা আমাদের দেশের অন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে অন্য সমস্যাগুলোর মধ্যে একটা গুরুতর সমস্যা। এবং এই সমস্যাটা ভৌতিকভাবে এতটা ভিজিবল না হলেও মানসিকভাবে এটার প্রেশার এবং চাপ খুবই দৃঢ় এবং দীর্ঘমেয়াদী। দেখা গেছে যখন একটা মেয়েকে এই ধরনের বুলিং করে অনলাইন স্পেস থেকে তার কণ্ঠটাকে রোধ করে দেওয়া হয়, যখন একজন নারী নেতৃত্বকে এইভাবে বুলিং করে তাকে থামিয়ে দেওয়া হয়, তখন আমরা একজন প্রতিবাদী নাগরিককে হারালাম, একটা সচেতন নাগরিককে হারালাম, একজন যোগ্য, একজন এটাকে কি বলে আসলে নেতৃত্ব, নারী নেতৃত্বকে হারালাম। তো সেই জায়গা থেকে বলতে চাই, এটা উত্তরণের পথ নিয়ে কথা বলেছেন যেহেতু প্যানেলিস্টদের। তারপরও আমার কাছে যেটা মনে হয়, এখানে কাজ করার জায়গাটা আসলে অনেক বড়। সেটা হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলো বিশেষ মোটা দাগে আসলে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে বিভিন্ন পলিটিক্যাল বিষয়গুলোকে কেন্দ্র করে, যখন পলিটিক্যাল স্পেয়ারে কথা বলা হয়, পলিটিক্যালি কারো সমালোচনা করা হয়, সেই জায়গা থেকে মোটা দাগে, আমি বলছি না পুরোটাই, মোটা দাগে, তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। কেননা রাজনৈতিকভাবে তাদের নেতৃবৃন্দের সচেতনতামূলক বার্তার মাধ্যমে তাদের দলীয় নেতাকর্মীরা কিছুটা হলেও একটা মেসেজ পাবে এবং ভিন্ন মত এবং সমালোচনাকে গ্রহণ করার যে মানসিকতা, সেইটা নিয়ে আশা করি বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি তাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন কর্মশালা বা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে তারা এই ধরনের ভিন্ন মতের যে বিষয়গুলো, সমালোচনার যে বিষয়গুলো, দ্বিমত প্রকাশের যে বিষয়গুলো তাদের দলীয় কর্মকাণ্ড কিংবা দলীয় অ্যাক্টিভিটির বিরুদ্ধে, সেই বিষয়টা তারা সহমত পোষণ করলে বা সহিষ্ণু হলে এই ধরনের হ্যারাসমেন্টটা কিছুটা হলেও কমবে। এবং সেক্ষেত্রে এখানে আমাদের 2 জন মাননীয় সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। আমি মনে করি বাংলাদেশের এক্সিস্টিং যে ল রয়েছে এই অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার বুলিংয়ের ক্ষেত্রে এক্সিস্টিং যে ল রয়েছে, সেক্ষেত্রে এটা খুব বেশি কার্যকর না, অনেকটা ডেড লয়ের মতো। তো এই বিষয়গুলোকে কিভাবে আরও কার্যকর করা যায় এবং এই অনলাইন হ্যারাসমেন্টের ক্ষেত্রে কোনো ভুক্তভোগী যদি আইনের আশ্রয় নিতে চায়, সেক্ষেত্রে তারা যাতে দ্রুত এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী কোনো স্টেপ পেতে পারে কিংবা তাদের কাছ থেকে কার্যকর কোনো ব্যবস্থা পেতে পারে, সেটা নিয়ে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারে আপনারা দৃষ্টিপাত করবেন, যাতে করে এই যে অনলাইন হ্যারাসমেন্ট অপ্রতিরোধ্য হয়ে উঠছে, যে এইটা আমি একজনকে একটা হেট কমেন্ট করে দিলাম, তার বিরুদ্ধে একটা এআই একটা ছবি, নেগেটিভ একটা ছবি ছড়িয়ে দিলাম, আমার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হচ্ছে না, তার মানে আমিও দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছি, আমাকে তো কেউ ঠেকাচ্ছে না। তো এইটা যাতে না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেক আইডি থেকে এই ধরনের কমেন্টসগুলো আসে, তো ফেক আইডিও কিন্তু আইডেন্টিফাইয়ের সুযোগ রয়েছে, যাতে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখে এই বিষয়গুলো আইডেন্টিফাই করে শাস্তির আওতায়, দৃশ্যমান শাস্তির আওতায় আনা হলে আশা করি কেউ একটা অনলাইনে একটা কমেন্ট করতে গিয়ে অবশ্যই সে জেলে যাবে এই ধরনের মানসিকতা রাখবে না, বা এটাকে ভয় পাবে যে আমি একটা কমেন্ট করে কেন শুধু জেলে যেতে যাব, কেন একটা শাস্তি পেতে যাব। তো যখন এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা শাস্তির আওতায় আনতে পারবো বা দৃষ্টান্তমূলক কিছু স্থাপন করতে পারবো, তখন আশা করি এই বিষয়গুলো রোধ হবে। পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতার বিষয় রয়েছে, সেটা শুধু রাজনৈতিক দল নয়, সর্বস্তরের মানুষজন যখন সামাজিকভাবে সচেতন হবে, এই বিষয়গুলো নিয়ে সচেতন হবে,
তখন বাংলাদেশের অনলাইন স্পেয়ার থেকে আসলে এই সাইবার বুলিং বা হেরিটেজ পেজের বিষয়গুলো আসলে কমতে শুরু করবে বলে মনে করি। সর্বোপরি এত সুন্দর একটা আয়োজনের জন্য আবারও ধন্যবাদ আয়োজকদের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।